ভারী বর্ষণে পাহাড় ও দেয়াল ধস, চট্টগ্রাম ও কক্সবাজারে প্রাণ গেল 4 জনের। বান্দরবানে পর্যটন কেন্দ্র বন্ধ, ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যেতে মাইকিং প্রশাসনের। মানিকগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া, আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী। সংকট মোকাবিলা ও আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখায় বাহিনীর সদস্যদের প্রশংসা। জুলাই হত্যাযজ্ঞে দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের প্রাথমিক সংশ্লিষ্টতা মিলেছে, জানালেন চিফ প্রসিকিউটর। তথ্য প্রমাণ যাচাই করে চূড়ান্ত প্রতিবেদন। সাভারে এনসিপির পদযাত্রায় হামলা মামলায় যুবলীগের 2 নেতাকর্মী 2 দিনের রিমান্ডে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। জুলাই আগস্ট হত্যাযজ্ঞে দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেখ হাসিনার নেতৃত্বের দায়ও তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। নিজ কার্যালয়ে তিনি জানান, তথ্য প্রমাণ যাচাই করে দেওয়া হবে চূড়ান্ত প্রতিবেদন। 2024 সালের 2 অক্টোবর দল হিসেবে আওয়ামী লীগের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দাখিল করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। জুলাই আগস্টের হত্যাযজ্ঞে আওয়ামী লীগের পাশাপাশি তৎকালীন 14 দলীয় জোটকেও দায়ী করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তদন্ত শুরু হলেও মাঝপথে এসে অনেকটা থমকে যায়। মঙ্গলবার চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, এ পর্যন্ত পাওয়া তথ্যউপাত্তে দল হিসেবে আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ মিলেছে। প্রাথমিক সংশ্লিষ্টতা তো আছেই, ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন সম্পন্ন হতে তো একটা সময়ের ব্যাপার। জুলাই আন্দোলনের মধ্যে তাদের দলগত সংশ্লিষ্টতা আছে, ব্যক্তিগত দায় আছে, সুপিরিয়র দায় আছে, এইসব তো প্রাথমিক সংশ্লিষ্টতা আছে, এগুলো নিয়েই আমরা এগোচ্ছি। আমিনুল ইসলাম আরও জানান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সুপেরিয়র রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ও তদন্তে উঠে এসেছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে তার সুপেরিয়র রেসপন্সিবিলিটি আছে, তার ব্যক্তিগত দায় আছে, অপরাধের সাথে তাদের এই সংগঠনের সংশ্লিষ্টতা আছে, এবং যদি দেখা যায় যে শেষ পর্যন্ত এই দলটি সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিল বা আছে, সেক্ষেত্রে সংগঠন হিসেবে। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানিকগঞ্জে 9ম পদাতিক ডিভিশনের মহড়া প্রত্যক্ষ করে সংকট মোকাবিলা ও আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখায় বাহিনীর সদস্যদের প্রশংসা করেন তিনি। দীর্ঘ সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সেনা সদস্যরা। বিস্তারিত আহমেদ সালেহিনের রিপোর্টে। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিকভাবে হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। গাড়িবহর নিয়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের অধীন 8 বীরে পৌঁছলে তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান প্রধানমন্ত্রী। মহড়া চলাকালে ঘুরে দেখেন ফার্ম বেজের বিভিন্ন অংশ। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন সরকার প্রধান। সেনা সদস্যদের পরিচালিত রেইড মহড়া প্রত্যক্ষ করেন সরকার প্রধান। যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পরিদর্শন করেন তিনি। সেনা বাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন তারেক রহমান। এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চাও পান করেন। দীর্ঘ সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সেনা সদস্যরা। সেনা সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর উপর গভীর আস্থা রয়েছে জনগণের। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করেন তিনি। এ সময় প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে তৈরি হওয়া সংকট নিরসন না হলে ভবিষ্যতে রাজনৈতিক সংঘাত সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জামায়াত। রাজধানীতে মানববন্ধনে জুলাইয়ের চেতনা রক্ষায় দ্রুত সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডাকার আহ্বান জানান 11 দলীয় ঐক্যের নেতারা। বৃষ্টি উপেক্ষা করে রাজপথে জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে 11 দলীয় ঐক্যের মানববন্ধনে অংশ নেন তারা। মানববন্ধনে বিরোধী দলীয় নেতারা জানান, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে হুমকির মুখে পড়বে জুলাই সনদ বাস্তবায়ন। বাংলাদেশ রাষ্ট্রটিকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করতে হলে অবশ্যই জুলাই সনদের যে গণভোটের গণরায়, সেই গণরায়কে অবশ্যই বাস্তবায়ন করতে হবে।
জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার জানান, বাংলাদেশের রাজনীতির এখন সবচেয়ে বড় সংকট জুলাই সনদ বাস্তবায়ন না করা। বাংলাদেশের রাজনীতির এখন প্রধান সংকট এই গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। এটা যদি বাস্তবায়ন না হয়, এই সংকট বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। এর আগে রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় দলটি। সাভারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে বিস্ফোরণের মামলায় যুবলীগের 2 নেতাকর্মীকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত বিচারক এ আদেশ দেন। এর আগে সোমবার রাত 10:45টার দিকে সাভার তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছেন। এ ঘটনায় সাভার উপজেলা এনসিপির সদস্য সচিব সালামত রানা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে মোহাম্মদ নুরুল ইসলাম ও সজীব নামে যুবলীগের 2 নেতাকর্মীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে নুরুল ইসলাম সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, আর সজীব যুবলীগ কর্মী বলে জানিয়েছে পুলিশ। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান জানান, এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান তিনি। সরকার তদন্ত করবে, অবশ্যই অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। তো জুলাই নিয়ে কটূক্তি অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত অপ্রত্যাশিত, কিন্তু এটা এখন পর্যন্ত আমরা ক্রিমিনাল অফেন্স হিসাবে আমরা কোনো আইনে এটাকে ইনক্লুড করিনি। সুতরাং আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়ার ক্ষেত্রে ওই কাজটা আগে করতে হবে। তো সমাজে এই আলাপটা হওয়া দরকার আছে, জুলাইকে নিয়ে এই ধরনের মন্তব্যকে আমরা ক্রিমিনালাইজ করব কিনা। 50 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে ডুবল চট্টগ্রাম। 24 ঘন্টায় 386 মিলিমিটার বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। যান চলাচলে ব্যাহত হওয়ায় ভোগান্তিতে মানুষ। তবে আগের চেয়ে পরিস্থিতি উন্নতি হয়েছে বলে দাবি করেন সিটি মেয়র। চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড় ও দেয়াল ধসে প্রাণ গেল 4 জনের। বান্দরবানে পর্যটন কেন্দ্র বন্ধ, ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যেতে মাইকিং প্রশাসনের। অতি ভারী বর্ষণের কবলে চট্টগ্রাম। 3 দিন ধরে ঝরছে মুষলধারে বৃষ্টি, সঙ্গে জোয়ারের পানি যুক্ত হয়ে প্রায় পুরো নগরী পানির নিচে। আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, চকবাজার, কাতালগঞ্জ, পাঁচলাই সহ প্রায় সব এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। কোথাও হাঁটু পানি, কোথাও বা বুক সমান। যান চলাচল ব্যাহত হয়ে চরম দুর্ভোগে মানুষ। অতিরিক্ত পানি, হাঁটা চলা করতে সমস্যা হচ্ছে, গাড়ি চলাফেরা করতেছে না, অনেক কষ্ট। প্রচুর পানি, স্রোতের কারণে সামনে আগান জানা, সামান্য বৃষ্টি হইলে ডুবে যায়। এখানে অবস্থা দিন থেকে ভালো হবে না, এটা খাল এগুলো করতেছে না, এগুলো 2 দিন পরে আবার অর্ধ হতে। পানিতে তলিয়ে গেছে 16 শহর রেল স্টেশনের পাশের রেল লাইন। যাত্রী সহ আটকা পড়েছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। ভারী বৃষ্টিতে পতেঙ্গায় বিমানবন্দর যাওয়ার সড়কের একাংশ ধসে গেছে, তবে এক পাশ দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। বিভিন্ন এলাকা ঘুরে দেখে সিটি মেয়র দাবি করেন, জলাবদ্ধতা কমে এসেছে 60 থেকে 70%। আগামী বর্ষায় থাকবে না একটুও। বদ্রাহাটে পানি ওঠার কারণে তারা সমস্ত বাঁধগুলো তারা খুলে দিয়েছে। এই জন্য এই বর্ষা মৌসুমের পরে তারা বাকি কাজগুলো করবে। বাকি কাজগুলো করতে 3 থেকে 4 মাস সময় লাগবে। ইনশাআল্লাহ আগামী মৌসুমে এখানে আর পানি ইনশাআল্লাহ আপনারা দেখবেন না। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য সাইদ আল নোমান। 19 সদস্যের কমিটি হয়েছে, যেখানে মাননীয় মেয়রকে হেড করা, এবং তার আন্ডারে এখন পুরো সিডিএ, পিডিবি, আর্মি, আর্মড ফোর্সেস, ওয়াসা সকলে কিন্তু সম্মিলিতভাবে কাজ করছে। রাঙ্গুনিয়ার গুচ্ছগ্রামে পাহাড় ধসে ও বায়োজিদে দেয়াল ধসে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। কক্সবাজারের দরিয়ানগর এলাকায় পাহাড় ধসে চাপা পড়েন স্বামী স্ত্রী, মারা যান লিমা আক্তার। রাঙামাটির বাঘাইছড়িতে গাছ চাপা পড়ে মারা গেছেন এক নারী। পুরা ঘরটা মানে তলায় পড়ে গেছে। পরে যাইয়া দেখি স্বামীটা শুধু একটু বাইরে আছে আর বাকিটা টিনের নিচে। 5
বেশি সম্ভাবনা দেখা দিয়েছে। অব্যাহত ভারী বর্ষণে 3 পার্বত্য জেলায় বন্যা ও পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন। সকলকে আমরা সরিয়ে নেব, নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব এবং প্রয়োজনীয় সহায়তার আমরা ব্যবস্থা করছি। সাগর উত্তাল থাকায় কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনাল থেকে কমে গেছে গ্যাস সরবরাহ। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।